নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 12 এর জন্য আমরা সবাই জানি যে একটা অনলাইন টিউটোরিয়াল ক্লাসের অর্গানাইজ করেছে বা এখনো সেটা কন্টিনিউ হচ্ছে। সেই রকমই এবার আমরা ক্লাস 11 এর জিওগ্রাফি সাবজেক্টের উপরে একটি টিউটোরিয়াল ক্লাস নিতে এসেছি। আজকে আমরা সেমিস্টার 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যখন ক্লাসটি করব তখন যে টেক্সট বইটি তার কাছে আছে সেই টেক্সট বই, তার সঙ্গে একটা নোটবুক এবং একটি পেন যেন সাথে থাকে। কিছু কিছু বিষয় যদি তার মনে হয় সে নোট ডাউন করে নিতে পারে, এবং বইটা থাকলে তার অনলাইন ক্লাস করতেও হয়তো সুবিধা হবে। তাহলে আমরা আজকে ক্লাস 11-এ জিওগ্রাফি সেমিস্টার 2 এর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় যাচ্ছি। বিষয়টি কি? আমাদের যে প্রথম সাব টপিক আছে, অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের যে মূলনীতি, সেখানে সেই চ্যাপ্টারেরই ইউনিট 2-তে আমাদের রয়েছে জিওমরফিক প্রসেস, ভূগাঠনিক প্রক্রিয়া। সেই ভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে দুটো টপিক আছে, একটি ফোল্ড বা ভাঁজ এবং অপরটি চ্যুতি বা ফল্ট। তো আজকে আমাদের ক্লাসে আমরা ভাঁজ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা ক্লাসটা শুরু করছি, এগোচ্ছি। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে, এবং তোমাদের যদি এই ক্লাসে কিছু ভালো লাগে বা সুবিধা হয়, সেটাতেই আমাদের অনুপ্রেরণা এবং আমাদের সেখানেই সাকসেস, যে তোমাদের যাতে সুবিধা হয়। ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সেমিস্টার 1-এ আমরা এর একটা বিষয়গুলো আমরা একবার পড়েছি। তো ফোল্ডে যাওয়ার আগে বা ভাঁজের চ্যাপ্টারে যাওয়ার আগে সেই বিষয়টাকে আরেকবার একটু রিভাইজ করে নেওয়া। তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস ব্যাপারটা কি? একটা খুব সাধারণভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভূমিরূপ গঠনটা প্রতিনিয়ত চলছে, অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে। যে প্রক্রিয়াগুলির মাধ্যমে আমাদের ভূমিরূপ, অর্থাৎ ভূপৃষ্ঠের যে বাইরের রূপটা, ভূপৃষ্ঠের যে রূপটা, সেটা যে প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে, সেটাকেই আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলছি। এবার এই ক্ষেত্রে অনেকগুলি শক্তি কাজ করে। একটা চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে, ইংলিশে লেখা থাকলেও আমি বাংলায় করেই বলবো। জিওমরফিক প্রসেস বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, একটা যে টেরিস্টোরিয়াল, একটা কসমিক। টেরিস্টোরিয়াল বলতে পার্থিব প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়াগুলো পৃথিবীর ভেতর থেকে অভ্যন্তরে মাধ্যম বা ভূপৃষ্ঠ বরাবর যে প্রক্রিয়াগুলি কাজ করে পৃথিবীর ভূমিরূপ পরিবর্তন করছে, সেটাকে আমরা পার্থিব প্রক্রিয়া বলছি, যেটাতে আমরা একটু পরে আসছি। কসমিক প্রসেস বা মহাজাগতিক প্রক্রিয়া, অর্থাৎ মহাকাশের কোনো বস্তু এসে যখন আমাদের ভূমিরূপ পরিবর্তন করছে, এবং যেরকম একটা হয়তো ধূমকেতুর কোনো অংশ এসে আমাদের ভূমিরূপটাকে পরিবর্তিত করলো, এসে কোনো একটা জায়গায় এসে পড়লো, স্বাভাবিকভাবে সেই অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জায়গাটা বসে গেল, ভূমিরূপ পরিবর্তন হলো। এই যে মহাজাগতিক প্রক্রিয়া, এটা কিন্তু কার জন্য হলো? ওই ধূমকেতু বা উল্কাপিণ্ডের আসার জন্য। এই যে উল্কাপিণ্ডটা আসলো, এটা হয়তো খুব রেয়ার, তাই জন্য এর প্রভাবটা এর দ্বারা খুব একটা আমাদের হয় না। কিন্তু ইউএসএ তে আমরা জানি একটা আছে, উল্কা এসে পড়েছিল এবং জায়গাটা অনেকটা জায়গা জুড়ে বসে গিয়েছে। তো সেটা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া বা মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে এন্ডোজেনিক, একটা হচ্ছে এক্সোজেনিক। অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাতই আসছি, বহির্জাতটা ছোট্ট করে বলি। যে প্রক্রিয়াগুলো ভূপৃষ্ঠের উপরে কাজ করছে, অর্থাৎ ভূপৃষ্ঠ বরাবর কাজ করছে বা ভূপৃষ্ঠের সামান্য নিচু উপপৃষ্ঠ বরাবর কাজ করে, সেটাকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলছি, যেটা দুভাবে হয়। এখানে পর্যায়নের কথা বলা আছে এবং আবহ বিকারের কথা বলা আছে। পর্যায়ন বলতে এখানে তোমার যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের সমতলীকরণ হয়, সেখানে কারা কারা আছে? একটা যে ডিগ্রেডেশন,
বা অবরোহণ, অ্যাগ্রেডেশন, আরোহণ আর জৈবিক প্রক্রিয়া। মূলত অবরোহণ এবং আরোহণ। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির মূলত উচ্চতা কি হয়? হ্রাস পায়। আর আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। এই দুটোর ব্যালেন্সের মাধ্যমেই শিলাটা পর্যায়িত হয়, অর্থাৎ সমতল হয়, বা শিলা বা ভূপৃষ্ঠ বরাবর ভূপৃষ্ঠের সমতলীকরণ চলে। আর বায়োটিক প্রক্রিয়া মানে যেটায় উদ্ভিদ, প্রাণী বা মানুষের দ্বারা যখন কোনো ভূমিরূপ পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হচ্ছে। এবার এই অবরোহণের মধ্যে মাস ওয়েস্টিং মানে তোমার পুঞ্জিত ক্ষয় আছে। ট্রান্সপোর্টেশন বলতে গেলে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় ক্ষয়ীভবন বলা হচ্ছে। আর বিভিন্ন রকম নদী, বায়ু, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয়। একইভাবে অ্যাগ্রেডেশন বা আরোহণের মধ্যে সেই নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ বা ভৌমজলের দ্বারা সঞ্চয় বোঝাচ্ছে। আর ওয়েদারিং বা আবহবিকার আমরা জানি, যান্ত্রিক বা রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া। এটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এটা তোমাদের দেখবে সিলেবাসেও আছে, আহ, ভাঁজ এবং চ্যুতির পরে একটা ছোট্ট একটা চ্যাপ্টার হিসেবে, সেটাকে একবার বলে দেওয়া হলো। এবার পার্থিব অন্তর্জাত প্রক্রিয়ায় আসি। যে প্রক্রিয়াটা পৃথিবীর ভেতর থেকে কাজ করে, যেটাকে আমরা বাইরে থেকে দেখতে পারি না, অভ্যন্তর দিয়ে কাজ করে, তার মধ্যে একটা লং টার্ম, অর্থাৎ যেটা খুব অনেক দিন ধরে চলে, বা যেটাকে আমরা এটাকে এরকম ভাবে বলতে পারি যে খুব ধীর প্রক্রিয়া। আর আরেকটা হচ্ছে দ্রুত, খুব দ্রুত প্রক্রিয়া। দ্রুতটা মানে যে হঠাৎ করে হয় এবং কিছু সময়ের মধ্যেই সেটা কমপ্লিট হয়, বা কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে খুব দ্রুত ভূমিরূপ পরিবর্তন ঘটায়। যেমন আর্থকোয়েক, ভূমিকম্প। আমরা সেমিস্টার ওয়ানে পড়েছি ভূমিকম্প। হঠাৎ যদি কোথাও ভূমিকম্প হয়, দেখা গেল একটা জায়গা বসে গেল, নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেল, ভূমিরূপ পরিবর্তন হলো না, সেটা হচ্ছে ভূমিকম্প, খুব দ্রুত। একইভাবে ভলকানিজম, অগ্নুদ্গম। অগ্নুদ্গমের মাধ্যমে আমরা জানি ভূগর্ভ, ভূ অভ্যন্তর থেকে লাভা বাইরে বেরিয়ে আসছে। সেই লাভাটা বাইরে বেরিয়েছে সঞ্চিত হয়ে একটা সমভূমি তৈরি করছে বা একটা মালভূমি তৈরি করছে, ডেকান ট্রাপ যেরকম। তো সেই ভলকানিজম, তার দ্বারা ভূমিরূপ পরিবর্তন হচ্ছে। এগুলো কিন্তু দ্রুত, অন্তর্জাত, বহির্জাত, আর্থকোয়েক মানে ভূমিকম্প এবং অগ্নুদ্গম। এবার ধীর প্রক্রিয়া। ধীর প্রক্রিয়ার মধ্যে একটা হচ্ছে টেকটনিক মুভমেন্ট, ভূগাঠনিক পরিবর্তন। তার মধ্যে ওরোজেনিক, এপিডোজেনিক, মহীভবক এবং গিরিজনীয় আলোড়ন। ঠিক আছে? মহীভবক আলোড়ন মূলত ভূ অভ্যন্তরে বরাবর উলম্ব ভাবে কাজ করে। মূলত এই দিয়ে মহাদেশ গঠিত হয় বলে এটাকে মহীভবক আলোড়ন বলা হচ্ছে। মূলত মহাদেশ ছাড়াও আরো বিস্তীর্ণ সমুদ্র জলতল থেকে শুরু করে, সমুদ্র তলদেশ থেকে শুরু করে অনেকগুলো ভূমিরূপ পরিবর্তিত হতে পারে। সেটা হচ্ছে মহীভবক আলোড়ন। উত্থানটা বা অবনমন হতে পারে। একইভাবে গিরিজনী আলোড়নটা কি, যেটা পাশাপাশি কাজ করে, অর্থাৎ অনুভূমিক ভাবে শিলার কাজ করে, এবং তার দ্বারা মূলত ভাঁজ, চ্যুতি, এই ধরনের ভূমিরূপ তৈরি হতে আমরা দেখতে পাই। এই গিরিজনীটা মূলত দুভাবে হয়। একটা সংনমন বল, পরস্পর মুখোমুখি। আবার বিপরীতে যদি কাজা যায়, টান। একইভাবে আমরা বলেছিলাম যে মহীভবকের ক্ষেত্রে কি বলেছিলাম, উলম্ব ভাবে, ঠিক আছে, উলম্ব ভাবে কাজ করে। আর এটা হচ্ছে অনুভূমিক ভাবে। আইসোস্টেটিক মুভমেন্ট, সমস্থিতিক পরিবর্তন, যেটা আমরা একদম ইউনিট ওয়ানে এই টপিকটা আমরা দেখবে পড়ানো হয়েছে বা পড়ানো হবে তোমাদের স্কুলে, যে সমস্থিতিক পরিবর্তন। সমস্থিতিক পরিবর্তনটা কি? এই যে আমাদের বিভিন্ন শিলা রয়েছে ভূপৃষ্ঠ বরাবর, সেই প্রত্যেকটা শিলার মধ্যে বিভিন্ন রকম পদার্থ থাকে, তাদের ভরের সঙ্গে উচ্চতার একটা সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই সম্পর্কের উপর ভিত্তি করে বিভিন্ন ভূমিরূপগুলো তাদের যে উচ্চতাটাকে যেভাবে ব্যালেন্স করে রেখেছে, যে সময়, বছরের পর বছর, হাজার হাজার বছর ধরে সময় চলে যাচ্ছে, কিন্তু তাদের উচ্চতার হয়তো সাময়িক পরিবর্তন হচ্ছে, কিন্তু মোরাললেস যে খুব উঁচুতে অবস্থান করছে সে উঁচুতেই থাকছে, যে মালভূমি আকারে আছে সে মালভূমি আকারে, যে সমভূমি আকারে যে সমভূমিতেই অবস্থান করছে। এই রকম যে একটা উচ্চতার মধ্যে একটা ব্যালেন্স রয়েছে সমস্থিতিক আলোড়নের মাধ্যমে, সেটাই ভূমিরূপ পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আর একটা হচ্ছে ইউস্ট্যাটিক প্রক্রিয়া, সমুদ্রের জলতলের তলদেশের উত্থান অবনমন, সমুদ্রের তলদেশের উত্থান বা অবনমন, তার দ্বারা ভূমিরূপ পরিবর্তন হয়। তো সেটা
মোরাললেস এটা তোমরা এটা ডিটেলসে হয়তো সেমিস্টার 1-এ পড়েছো, আমরা আরেকবার এই বিষয়টাকে বলে দিলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আমাদের সিলেবাসে সেমিস্টার 2-তে আমাদের এন্ডোজেনেটিক প্রসেস বা অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে ভাঁজ এবং চ্যুতি এই দুটো বিষয় আমরা পড়বো। অন্তর্জাত প্রক্রিয়া আমরাও বললাম, যেটা পৃথিবীর অভ্যন্তর থেকে কাজ করে। ভাঁজ চ্যুতির ক্ষেত্রেও আমরা তাই দেখেছি, দেখবো যে অভ্যন্তর থেকে কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটাচ্ছে। সেই অন্তর্জাতর মধ্যে কিন্তু ভূমিকম্প এবং অগ্নুদ্গম আমরা অলরেডি সেমিস্টার 1-এ পড়েছি। এবার এই অন্তর্জাতরই আরো দুটো টপিক হচ্ছে ফোল্ড এবং ফল্ট, ভাঁজ ও চ্যুতি, সেটা আমরা এইবার আলোচনা করব। চলো, এবার প্রথমে হচ্ছে ভাঁজ। দেখো, একটা ভাঁজের ছবি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আমরা বিভিন্ন সময়ে ঘুরতে গেলে বা টিভিতে দেখতে পাই পাহাড় পর্বত, যেটাই দেখি না কেন, সেটা হচ্ছে ভাঁজ ব্যাপারটা কি। তো প্রথমে ডেফিনেশনটা বলা যায় যে খুব নরম শিলা, পাললিক শিলাতেই মূলত ভাঁজ সৃষ্টি হয়। এই পাললিক শিলার দুপাশ থেকে যদি গৃহণী আলোড়নের মাধ্যমে সংনমন বল পরস্পরের মুখোমুখি কাজ করে, স্বাভাবিকভাবে প্রেসার পড়লে কি হবে, শিলাতে চাপ আসবে। পাললিক শিলা তো নরম, তার যে স্তরগুলো সেগুলো তখন কি হবে, দুপাশ থেকে প্রেসারের ফলে কুঁচকে যাবে, তার মধ্যে অনেকগুলো বক্রতল তৈরি হবে, এবং এই একাধিক বক্রতলে যুক্ত যে শিলাস্তর লাস্টে গিয়ে পরিণত হচ্ছে একাধিক বক্রতা যুক্ত, সেটাকে আমরা বলছি ভাঁজ বা ফোল্ড। দেখো, এই যে দেখতে পাচ্ছ এরকম বক্রতা তৈরি হচ্ছে শিলার মধ্যে, ছবিটার মধ্যে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ফোল্ড বা ভাঁজ। এবং এখানে একটু বলে রাখি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ভঙ্গিল পর্বত। ভাঁজ খেয়ে যে পর্বত তৈরি হয় তার নাম ভঙ্গিল পর্বত, আমরা আগেও পড়েছি। সেই ভাঁজটা হচ্ছে এটা, পাললিক শিলা সংনমন বলের প্রভাবে ভাঁজ খেলো এবং তার দ্বারা যে পর্বত তৈরি হয় সেটা ভঙ্গিল পর্বত, যেটা অনেক দূর বিস্তৃত হয় এবং অনেকটা এলাকা জুড়ে অবস্থান করে। আমাদের উদাহরণ যেমন হিমালয়, আমরা দার্জিলিং এ যাচ্ছি, আমরা গ্যাংটক যাচ্ছি, আমরা সিমলা যাচ্ছি, আমরা কাশ্মীর যাচ্ছি, সবটাই ভঙ্গিল পর্বত হিমালয়ের মধ্যে অন্তর্গত, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এবং সেই তুমি দেখবে উত্তল হচ্ছে অবতল, উত্তল অবতল, যেরকম দেখো এখানে দেখো উত্তল অবতল, উত্তল অবতল। বক্রতল তো, সেই বক্রতল কিন্তু আমরা সামনাসামনিও দেখতে পাই, টিভিতেও দেখতে পাই, বা আমরা সামনাসামনি গিয়েও দেখতে পাবো। সেটাই হচ্ছে এই বক্রতলটাকেই, শিলার যে যখন বক্রতল তৈরি হচ্ছে এটাই হচ্ছে, বা বক্রতা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ভাঁজ বা ফোল্ড। তো বিষয়টা বোঝা গেল। এবার এর বৈশিষ্ট্য যদি আমি বলি, প্রথম কথা, সংনমন বল, গিরিজনী আলোড়নের দ্বারা সংনমন বলের প্রভাবে মূলত এই ভাঁজ সৃষ্টি হয়। সেকেন্ড বিষয় কি? সেকেন্ড বিষয় হচ্ছে পাললিক শিলাতে এই ভাঁজ দেখা যায়। হলো থার্ড, ভাঁজ অনেক রকমের হয়। ভাঁজের উৎপত্তি অনুযায়ী এই সংনমন বল কিভাবে কাজ করছে সেটা অনুযায়ী কিন্তু ভাঁজ বহু রকমের ভাঁজ হয়। বিভিন্ন বিষয়ের ভিত্তিতে ভাঁজকে শ্রেণীবিভাগ করা যায়। ভাঁজ যে একরকম হয় তা নয়। ভাঁজের মধ্যে আমরা ভাঁজ খেয়ে যদি ভঙ্গিল পর্বত হয়, ভাঁজের মধ্যে আমরা জীবাশ্মের উপস্থিতি দেখতে পাই। সো এইগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং ভাঁজের এই ভাঁজ থেকে কিন্তু অনেক রকম ভূমিরূপ তৈরি হয়। শুধুমাত্র যে ভঙ্গিল পর্বত হয় তা না, বৈপরীত্য ভূমিরূপ বলে একটা ভূমিরূপ, সেটা তৈরি হয়। ভাঁজের যে উত্তল অংশ, যেটাকে আমরা বলছি ঊর্ধ্বভঙ্গ, সেই ঊর্ধ্বভঙ্গ শৈলশিলার আকার ধারণ করে। অধোভঙ্গ যেটা যেটা অবতল, সেখানে উপত্যকায় তৈরি হয়। তো জুরা গঠন আমরা পরবর্তীকালে পড়বো, সেই জুরা গঠন এই ভাঁজ থেকে তো ভূমিরূপ তৈরি হতে আমরা দেখতে পাই। তো এইগুলো হচ্ছে ভাঁজের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। ঠিক আছে? এবার হচ্ছে ভাঁজ সৃষ্টির কারণ। প্রথমে দেখো ভূগাঠনিক কারণ, ভূমিরূপ গঠনকারী কারণ। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে তাপীয় সংকোচন মতবাদ। তাপীয় সংকোচন মতবাদ কি? এখানে বলা হচ্ছে জেফ্রি জেফ্রি হচ্ছেন একজন ভৌগোলিক, তিনি এই তাপীয় সংকোচন মতবাদটি দিয়েছেন। তিনি কি বলেছেন? দেখো ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে আমাদের পৃথিবী, আমাদের সেমিস্টার 1-এ পড়েছিলাম,
আমাদের সৌরজগতের উৎপত্তি কিভাবে হয়েছে বা পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে। সেখানে আমাদের পৃথিবী একটা সময় জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, প্রতিনিয়ত তাপ বিকিরণ তাপ তাপ ছেড়ে ছেড়ে শীতল হয়ে হয়ে আস্তে আস্তে এই জায়গায় আসছে। এই যত সে শীতল হচ্ছে, শীতল হলে কি হচ্ছে, তার উপরের যে অংশটা, সে যে আমাদের ভূপৃষ্ঠ, সে সংকুচিত হচ্ছে। তার যে শিলাগুলো পরস্পর কাছাকাছি আসার ফলে কি হয়েছে, সেইগুলো জায়গায় জায়গায় সেগুলো কুঁচকে যাওয়ার মতো হয়েছে। এবং সেখান থেকেই এই তাপ ছেড়ে ছেড়ে যেহেতু শীতল হওয়ার সঙ্গে সঙ্গে সেই সংকুচিত হওয়ার ফলে কি হয়েছে, সেই কোথাও কোথাও কুঁচকে গিয়ে ভাঁজ সৃষ্টি হতে আমরা দেখতে পাচ্ছি। তো তাপীয় সংকোচন মতবাদ অনুযায়ী এইভাবে ভাঁজ সৃষ্টি হতে পারে, এটা একটা কারণ। নেক্সট, পরিচলন স্রোত মতবাদ। পরিচলন স্রোত মতবাদে বলা হচ্ছে যে তোমার তোমার পরিচলন স্রোত মতবাদ অনুযায়ী কি, আমরা আগেও জেনেছি যে পৃথিবীর যে অভ্যন্তরে, খেয়াল করো যে ধরে নাও এইটা হচ্ছে মহীখাত, জিওসিনক্লাইন, অগভীর সমুদ্র। এবার এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে। এই কেন্দ্র থেকে তোমার উত্তাপ, পৃথিবী এইখানে উত্তাপটা বেশি, সেখান থেকে উত্তাপটা উপরের দিকে উঠছে, ঠান্ডা হয়ে আবার নিচের দিকে নামছে। এই যে এটা প্রতিনিয়ত চলছে 3টে স্টেজে। এই যে উপর থেকে উত্তাপ উঠছে, উঠে এই যে মুভমেন্ট হচ্ছে, তার ফলে এই যে ভূপৃষ্ঠ বরাবর অর্থাৎ মহীখাত বরাবর বা ভূপৃষ্ঠ বরাবর যে শিলাটা, সে তার কি পরিবর্তন হতে দেখা যায়। সে এই তাপের এই যে ঊর্ধ্বগমন তারপরে অবনীত হচ্ছে, তার প্রভাবে তারও জায়গায় জায়গায় তার যে অংশগুলো ভাঁজ খেয়ে যায়। এই ভাঁজ খেয়ে দেখা যাচ্ছে এই পরিচলন স্রোত মতবাদ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি শিলায় ভাঁজ সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে কি মহীখাত তত্ত্ব। মহীখাত তত্ত্বে কি বলা হচ্ছে, দেখো মহীখাত তত্ত্ব হচ্ছে কোবারের মহীখাত তত্ত্ব অনুযায়ী আমরা প্রত্যেকে আগেও পড়েছি, ক্লাস নিচু ক্লাসেও পড়েছি, ক্লাস 9-10-এও পড়া আছে যে দুটো ভূখণ্ড স্থলভাগ, তার মাঝখানে যে জলভাগটা, যেটাকে আমরা মহীখাত বা অগভীর সমুদ্র বা জিওসিনক্লাইন বলি। এবার দুটো ভূখণ্ড স্থলভাগের অংশ যদি পরস্পরের কাছাকাছি চলে আসে, তার ফলে কি হবে, এই যে অগভীর সমুদ্রের তলায় যে তোমার যে পাললিক শিলা, তাতে একটা চাপ পড়বে। সেই চাপ পড়ে এখানে দেখো ভাত, সে একটু একটু কুচকে যাচ্ছে। পরবর্তীকালে আরো যখন আরো কাছাকাছি আসে, তারপরে দেখো আরো কুচকে গিয়ে দেখো ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয়। তো মহীখাত তত্ত্ব অনুযায়ী এইভাবে ভাঁজ সৃষ্টি হতে পারে। আর কি নেক্সট, পাত সঞ্চালন। দুটো পাত আমরা জানি ভূপৃষ্ঠের উপরিভাগ, পাত গাঠনিক তত্ত্বের প্রবক্তারা অনেকেই আছেন, তার মধ্যে পিচু একজন, যাকে পাত গাঠনিক তত্ত্বের জনক বলা হয়। তাদের মতে দুটো পাত যখন পরস্পরের কাছাকাছি আসে এবং যে সীমানাটা হয় তাকে অভিসারী পাত সীমানা বলে, সেখানে যদি দুটো মহাদেশীয় পাত হতে পারে, দুটোই মহাদেশ কন্টিনেন্টাল ক্রাস্ট, অথবা একটা মহাদেশ বা একটা মহাসাগর, এই দুটো পাত যদি পরস্পরের কাছাকাছি আসে, পরস্পরের মধ্যে ধাক্কা লাগে, দেখা যায় কি তাদের মাঝখানে যে পাললিক শিলা, এই যে দুটো মহাদেশের মাঝখানে একটু আগেই বললাম আমরা কি আছে, মহীখাত, সেই মহীখাতের পলি ভাঁজ খেয়ে উপরে ভঙ্গিল পর্বত হতে পারে, ভাঁজ খায়। আর আবার একটা মহাদেশ আর একটা মহাসাগর যদি পরস্পর কাছাকাছি আসে, তাহলে মহাসাগরের প্রান্তভাগে উপকূল আছে, সেখানে প্রচুর পলিরাশি থাকে, সেই পলিরাশি ভাঁজ খেয়ে উপরে উঠে কি তৈরি হতে পারে, সেখানেও ভঙ্গিল পর্বত হতে পারে। তো পাত সঞ্চালন তত্ত্ব অনুসারে এইভাবে ভঙ্গিল পরিবর্তন হয়। নেক্সট, আগ্নেয় উদ্ভিদ। আগ্নেয় উদ্ভিদটা কি, আমরা এটা সেমিস্টার 1-এ পড়েছি। অগ্নুৎপাতের অনেক সময় অগ্নুৎপাত ভূপৃষ্ঠের উপরেও হয়, আবার ভূগর্ভে অগ্নুৎপাত হয়। ভূগর্ভে যখন অগ্নুৎপাত হয়, যেটাকে আমরা কি অগ্নুৎগম বলি, উদ্বেদী অগ্নুৎগম। সেই উদ্বেদী অগ্নুৎগমে ভূগর্ভেও ম্যাগমা জমে অনেক রকমের ভূমিরূপ তৈরি করে, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, সিল, ডাইক। সেগুলোই যখন ল্যাকোলিথ, আমরা জানি ল্যাকোলিথের মাথাটা কি হয়, উত্তল প্রকৃতির, তলদেশটা সমতল, উপরটা এরকম গম্বুজাকৃতি। সেই ল্যাকোলিথ যদি দেখা যায় ভূপৃষ্ঠ ক্ষয় পেয়ে পেয়ে ল্যাকোলিথ ভূপৃষ্ঠের উপর উন্মুক্ত হয়ে গেল, তাহলে উপরটা এরকম শিলা ভাঁজ খাওয়া অবস্থায় রয়েছে। তো এটা শিলা ভাঁজ খাওয়ার কারণটা আর কিছুই না, এই আগ্নেয় উদ্ভিদের গঠনের জন্য এটা হয়। তো এই কারণে ভূমিরূপ পরিবর্তন হতে পারে।
বা এবং ভাঁজ সৃষ্টি হতে পারে। আর কি আছে? অভূগাঠনিক কারণ। কিরকম? পাহাড়ের গা থেকে শিলাস্খলন। দেখা যাক কিরকম। আমরা দেখতেই পাচ্ছি এই ছবিতে যে পাহাড়ের গা থেকে শিলা উপর থেকে একটা অংশ বসে যাচ্ছে, তারপরে সাময়িকভাবে একটা অঞ্চলে অবতল হয়ে গেল। এই যে অবতল হলো, সেখানে শিলার মধ্যে বক্রতা তৈরি হলো এবং ভাঁজ সৃষ্টি হলো। হয়তো আগের কারণগুলোর মতো অতটা ব্যাপক নয়, কিন্তু এর ফলেও কিন্তু ভাঁজ সৃষ্টি হয়। আর হিমবাহের নিম্নমুখী চাপ, এই ছবিটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। ক্লাস 10-এ আমরা এই ধরনের ছবি দেখেছিলাম, যে এই যে ব্লু কালারের অংশটা, এটা হচ্ছে হিমবাহের রাস্তা। এবার হিমবাহ মানে বরফের স্তূপ। এবার এই বরফের চাপে কি হচ্ছে, জায়গাটা দেখো বসে গিয়েছে। এই যে বসে গেল এবং এই নিম্নমুখী চাপে যে বসে গিয়ে অবতল হয়ে গেল, শিলাটা এই যে বক্রতা তৈরি হলো, এটাকে আমরা বলছি কি, তোমার ভাঁজ সৃষ্টি হলো এর ফলে। তো এটা হচ্ছে ভাঁজ সৃষ্টির আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। ঠিক আছে? তো আমরা এতক্ষণ ধরে ভাঁজের কেন সৃষ্টি হয়, সৃষ্টির কারণগুলো জানলাম। এবার আমরা নেক্সট দেখো, ভাঁজ সৃষ্টির পদ্ধতি। এখানে একটু গুলিয়ে ফেলবে অনেকে না, ভাঁজ সৃষ্টির পদ্ধতি বলে ভাঁজের শ্রেণীবিভাগ লিখে দেয়। ভাঁজ কিভাবে, আর আগেরটা ছিল ভাঁজ সৃষ্টির কারণ কেন, আর ভাঁজ কিভাবে সৃষ্টি হয়, এটা হচ্ছে মেকানিজম অফ ফোল্ড। দেখা যাক। প্রথমে হচ্ছে সংযুক্ত পীড়নজনিত পদ্ধতি। পীড়ন কি? পীড়ন হচ্ছে কোনো একটা বস্তুর উপর বাইরের বল যদি কার্যকরী হয়, সেটাকে পীড়ন বলে। কোনো বস্তুর উপর যে বলটা বাইরের থেকে কোনো বল যদি কার্যকরী হয়, সেটাকে আমরা স্ট্রেস বা পীড়ন বলি। এবার কিছু সময় পর্যন্ত শিলার উপর মধ্যেও তাই, শিলার মধ্যেও ওই পীড়ন, বাইরের থেকে বল কাজ করার ফলে পীড়নটা আসতে পারে। সে গিরিজনীয় আলোড়নের দ্বারা হোক, বহির্ভবক আলোড়নের দ্বারা হোক, এই বলটা যখন কার্যকরী হয় বা বলটা যখন এসে পড়ে, শিলা কিছুটা সময় পর্যন্ত, একটা সময় পর্যন্ত সেটা সহ্য করতে পারে বা তার সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া চলে। এবং এই পীড়নের কি হয়, যেমন কোনো একটা বল কাজ করে কোনো একটা বস্তুর উপরে, বস্তুটাও আবার বল সেই বিপরীতমুখী ক্রিয়া করে, এটা চলতে থাকে। একটা সময় যখন পীড়নের মাত্রাটা সেই শিলার সহ্য ক্ষমতা অতিক্রম করে যায়, তখন আমরা বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হতে দেখি। সেরকম ভাঁজের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। তো প্রথমে হচ্ছে কি, বাকলিং। বাকলিংটা কি দেখো, স্তরান্তল বা পাললিক শিলা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্তর রয়েছে, দুদিক থেকে দুটো সংনমন বল কাজ করবে, তার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে শিলার মধ্যে একটা বক্রতা তল তৈরি হচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে বাকলিং। ঠিক আছে? বা এখানেও প্রসেসটা দেখা যাচ্ছে যে প্রেসারের ফলে জিনিসটা এরকম বেঁকে গেল, কোথাও উঁচু হয়ে গেছে বা কোথাও অবতল। সো এটা হচ্ছে কি, বাকলিং। ঠিক আছে? তো এটা এই পদ্ধতিটাকে বাকলিং বলা হচ্ছে। নেক্সট, বেন্ডিং। সেটা কি? বেন্ডিংটা কি? যখন বলটা উলম্বভাবে কাজ করে, উপরের থেকে হোক বা নিচের থেকে হোক, যেভাবেই, তার ফলটাই কি দেখা যায়, এই যে ওয়েটটা দিচ্ছে পীড়নটা, পীড়নের মাত্রাটা দেখো, বলটা যখন কাজ করছে পীড়নের মাত্রাটা জায়গাটা এরকম ভাবে বেঁকে গেল। এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে কি, বেন্ডিং। বাকলিং এ আমরা দেখলাম অনুভূমিক ভাবে বলটা কাজ করছে, আর বেন্ডিং এ উলম্ব, পীড়নটা আসলো, সে পীড়নের সহ্য ক্ষমতা অতিক্রম করে গেল, জায়গাটা বাঁক নিল, এই যে শিলার মধ্যে বক্রতল তৈরি হলো, দ্যাট ইজ ভাঁজ বা ফোল্ড। আর এই প্রসেসটাকে বলা হচ্ছে সংযুক্ত পীড়নজনিত পদ্ধতি। ক্লিয়ার? নেক্সট, এবার হচ্ছে সরণজনিত। সরণ মানে কি, মুভ করা, অর্থাৎ বলটা কাজ করবে এবং তার ফলে শিলার মধ্যে একটা মুভমেন্ট হবে। মুভমেন্টটা কি, সে শিলাটা একটু এগোবে পিছনে, সেটাকে সরণ বলা হচ্ছে। দেখা যাক, আনত সরণ প্রক্রিয়া কিরকম। আনত সরণ প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে দুদিক থেকে প্রেসার কাজ করলো এবং আচ্ছা, ভাঁজের গাঠনিক উপাদানগুলো আমরা জানলাম। এরপরে আমাদের ভাঁজের শ্রেণীবিভাগ আমরা পড়ব। আবারও বলছি যে একটু বলে রাখি, এখানে এই নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে আমাদের সবার মধ্যে,
যে স্যার ভাজের শ্রেণীবিভাগটা তো কতটুকু পড়বো বা সবগুলো কি বইতে যা আছে পড়তে হবে? আসলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2024 সালে যখন সিলেবাসটাকে নতুনভাবে আনে সেমিস্টার সিস্টেমে, তখন ভাজের শ্রেণীবিভাগ হিসেবে ভাগ করা ছিল না, তার মানে সবগুলোই পড়তে হবে আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু সেটা পরবর্তীকালে কাউন্সিলের মনে হয়েছে যে সেটা অনেকটা চাপ হয়ে যাচ্ছে বা অনেকটা বেশি বেশি হয়ে যাচ্ছে, অতটার প্রয়োজন নেই। তাই জন্য ভাজ এবং চ্যুতি দুটোর ক্ষেত্রেই স্পেসিফিক করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে নোটিফিকেশন একটা এসছে, তাতে বলা আছে শুধুমাত্র অক্ষ এবং অক্ষ তলের ভিত্তিতে, অর্থাৎ অন দ্য বেসিস অফ অ্যাক্সিস অ্যান্ড অ্যাক্সিস প্লেন, এর ভিত্তিতে ভাজের শ্রেণীবিভাগগুলোই আমরা মূলত পড়ব। ঠিক আছে? অর্থাৎ সব ভাজ বইতে আছে, তোমার চাইলে পড়তে, তোমাদের জানার থাকলে অবশ্যই পড়বে, এবং আরো বেশি করে পড়বে এই কারণে, কারণ পরবর্তীকালে যারা এই সাবজেক্টটা নিয়ে এগোতে চায়, এবং দেখবে বইতে খুব সরলভাবে প্রত্যেকটা বইতে ভালোভাবেই লেখা আছে, অসুবিধা হওয়ার কথা না। যদি অসুবিধা হয় স্যার ম্যাডাম তো আছেন স্কুলে, তাদের কাছে একটু বুঝে নেবে। কিন্তু আজকে আমরা শুধুমাত্র সিলেবাসে যেটা আছে সেটার উপরে ফোকাস করব। তবে পরীক্ষার সিলেবাসে কিন্তু এটাই, অক্ষ এবং অক্ষ তলের ভিত্তিতে শ্রেণীবিভাগ। তো আমরা সেটাতে যাই। দেখো, তিনটে নাম এসছে: প্রতিসম, অপ্রতিসম, আবৃত বা বিপর্যস্ত। আরো আছে, অ্যাকচুয়ালি একটা ছবির মাধ্যমে এই তিনটে বোঝানো হচ্ছে বলে এই তিনটে পরপর এসছে। প্রতি আর সমর মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, ওটা আমার ত্রুটি, ওটা প্রতিসমটা একসাথে। ঠিক আছে? দেখো ছবিটা খেয়াল করো, এটা কি বোঝাচ্ছে? আমাদের পাললিক শিলাস্তর, অর্থাৎ ভাঁজ গঠনের আগে কি রকম অবস্থা ছিল অনুভূমিকভাবে, দুদিক থেকে সমান বল, সংনমন বলটা যদি সমান কাজ করে একই রকম, এটা রেয়ার খুব, কিন্তু একই রকম ভাবে যদি কাজ করে, তাতে দেখা যাবে কি ভাঁজের সব দিকে প্রেশারটা একই রকম পড়াতে, দেখো অক্ষ তলটা উলম্বভাবে অবস্থান করছে, এবং ভাঁজের দুপাশের যে দুটো বাহু সমান, পরস্পরের বিপরীত দিকে সমান কোণে নত আছে, এবং দৈর্ঘ্যগুলো সমান। অক্ষতল উলম্ব, বাহুর দৈর্ঘ্য সমান এবং নতিও সমান পরস্পরের বিপরীতে, এবং এই ভাঁজটাকে আমরা বলবো সিমেট্রিক ফোল্ড বা প্রতিসম ভাঁজ। ক্লিয়ার? এইবার প্রেশারটা বাঁ দিকের থেকে দেখো ডান দিকে যদি বেশি হয়ে গেল কোনো কারণে, হতেই পারে, দুদিকে প্রেশার একরকম নয়, কি হচ্ছে ভাঁজগুলো সব একটা, যেহেতু যেদিকে প্রেশারটা বেশি আসছে সেদিক থেকে অন্যদিকে বেশি পড়লো, অক্ষতলটা দেখো হেলে অবস্থান করলো, তার ফলে কি হলো, অক্ষতল হেলে অবস্থান করার ফলে ভাঁজের যে দৈর্ঘ্য, বাহুগুলোর দৈর্ঘ্য ছোট বড় হয়ে গেল, নতি একদিকে বেশি একদিকে কম হয়ে গেল। ঠিক আছে? এটা হয়ে গেল অ্যাসিমেট্রিক ফোল্ড বা অপ্রতিসম ভাঁজ। আর একটা বলছে আবৃত বা বিপর্যস্ত ভাঁজ। যখন ভাঁজের দুদিক থেকেই মানে বলটা তো বেশি কম ওই আগের অপ্রতিসম ভাঁজের মতোই, কিন্তু যখন ভাঁজের বাহুগুলো পরস্পরের সমান্তরালে অবস্থান করছে এবং নতির মানটা সমান, এটাই কিন্তু নতির মান দুদিকে সমান ছিল না, এইদিকে দেখো নতির মানটা সমান, কিন্তু অক্ষতল হেলে অবস্থান করছে এবং ভাঁজের দৈর্ঘ্যটাও সমান, সেটাকে আমরা বলবো আবৃত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজ বা ওভারটার্ন ফোল্ড। তখন সেটাকে আমরা বলবো ওভারটার্ন ফোল্ড। ঠিক আছে? এবং একটু বলে রাখি যে এখানে দেখা যাচ্ছে নতির মানটা দুদিকে, কোন নতির পরিমাণটা ছোট, মানে দৈর্ঘ্য ছোট একই রকম হতে পারে, কিন্তু নতির মানটা একরকম নেই, কম বেশি। ওকে? এবং নতির মানটা এবং পরস্পরের সমান্তরালে অবস্থান করছে, এটা হচ্ছে আবৃত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজ। সমনত বা সমপ্রবণ ভাঁজ, সমনত বা সমপ্রবণ ভাঁজ, যেটাকে আমরা আইসোক্লিনাল ফোল্ড বলবো। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ভাঁজের অক্ষতলটা, এখানে দেখো ছবিটা, এই ছবিটায় কি উলম্ব, আবার কখনো তির্যকভাবে থাকতে পারে বা অনুভূমিকভাবে, এবং ভাঁজগুলো যখন একই সাথে অবস্থান করে পরস্পরের সমান্তরালে, অক্ষতলটা তির্যক হতে পারে, অক্ষতলটা উলম্ব হতে পারে, অক্ষতলটা অনুভূমিক হতে পারে, পরস্পরের সমান্তরালে যখন অবস্থান করে তখন সেটাকে আমরা বলবো সমনত বা সমপ্রবণ ভাঁজ।
নেক্সট হচ্ছে কি শায়িত ভাঁজ, ছবিটার দিকে দেখাও, বা এটাকে বলা হচ্ছে রিকম্বেন্ট ফোল্ড। শায়িত মানে শুয়ে পড়া বলতে গেলে, দেখো কথাটার মধ্যেই এক ভাঁজের একদিকে প্রেশারটা এমন আসে একটা বাহু আর একটা বাহুর উপরে একদম উঠে পড়ে, এবং উঠে পড়লে কি হচ্ছে তার যে অক্ষতলটা প্রায় ভূপৃষ্ঠের সমান্তরালে অবস্থান করে, বা যদি একটু কম বেশিও হয় ম্যাক্সিমাম 10 ডিগ্রি বা তার কম অ্যাঙ্গেলে অবস্থান করে, প্রায় একটা বাহু আর একটা বাহুর উপরে উঠেই পড়ে, সেটাকে আমরা কি বলবো শায়িত ভাঁজ। ঠিক আছে, নেক্সট উদ্ঘট্ট ভাঁজ। ঠিক আছে, উদ্ঘট্ট ভাঁজটা কি দেখে নাও, ছবিটার দিকে দেখো। পুরোপুরি একটা ভাঁজের ওটাতে অক্ষতলটা মোটামুটি 10 ডিগ্রির কমে ছিল, এবার এই শায়িতর আরো এক্সট্রিম জায়গায় আসবে উদ্ঘট্ট, একটা ভাঁজের বাহু একটা ভাঁজের উপর পুরোপুরি উঠে এসছে এবং অক্ষতল অনুভূমিকভাবে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলবো উদ্ঘট্ট ভাঁজ। ঠিক আছে, নেক্সট এরও এক্সট্রিম উদ্ঘট্ট ভাঁজে যখন প্রেশারটা আরো আসবে, দেখা যাচ্ছে কি ন্যাব ভাঁজ। ন্যাব ভাঁজের ক্ষেত্রে কি এক মাঝখান থেকে না ওই অক্ষতল বরাবর কি হয় ভাঁজটা ফেটে যায়, প্রেশারটা এমন এসে গেল, সহ্য সীমা অতিক্রম করে গেল, ভেঙে গেল, ভেঙে গিয়ে পরস্পর যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেটাকে আমরা ন্যাব ভাঁজ বলবো। এবং ন্যাব ভাঁজের ক্ষেত্রে দেখা যায় কি একটা খণ্ড আর একটা খণ্ড থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে অবস্থান করে। আগেরটা একটু যাই, আমার একটা পয়েন্ট বলতে ভুল হয়ে গেছে। দেখা যায় কি এই উদ্ঘট্ট ভাঁজেও দেখা যায় যখন একটা ভাইয়ের উপর একটা ভাই উঠে আসে না, মাঝখান বরাবর ফেটে অবস্থান করে, কি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওখানেই হয়তো থাকে কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা হচ্ছে উদ্ঘট্ট। আর এই যে বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে যখন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অনেকটা দূরে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে অবস্থান করে, তখন সেটাকে আমরা কি বলবো ন্যাব ভাঁজ, সেটাকে আমরা বলবো ন্যাব ভাঁজ। ওকে, তাহলে সব রিলেটেড, প্রতিসম ভাঁজ অপ্রতিসম ভাঁজ। ঠিক আছে, আবৃত ভাঁজ, সমনত, শায়িত, উদ্ঘট্ট, ন্যাপ। আর একটা হচ্ছে পাখা ভাঁজ বা ফ্যান ফোল্ড। কি বলছে প্রেশারটা উপরের দিকে বা নিচের দিকে না, মাঝখান বরাবর বাহু বরাবর এমন ভাবে মাঝখান বরাবর প্রেশারটা বেশি আসলে কি হয় ঊর্ধ্বভঙ্গ বা অধভঙ্গের ক্ষেত্রে দেখা যায় কি সেটা অনেকটা বিস্তৃত হয়ে গিয়ে অনেকটা গোলাকার আকৃতি ধারণ করে। ঠিক আছে, অনেকটা গোলাকার আকৃতি ধারণ করে যায়, এবং দেখা যায় কি এই বাহু বরাবর মাঝখানের বাহু বরাবর বাহুগুলো পরস্পরের কাছাকাছি চলে আসে এবং ঊর্ধ্বভঙ্গ বা অধভঙ্গে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, সেটাকে আমরা বলবো পাখা। অনেকটা দেখতে অনেকটা পাখার মতো মনে হয় বলে এটাকে আমরা পাখা ভাঁজ বলি। তো আমাদের পরপর যেটা যদি আমরা আরেকবার রিভাইজ দিই, যে প্রতিসম ভাঁজ মানে যখন অক্ষতল উলম্ব হয়ে অবস্থান করছে, পরস্পরের বাহু দুটো পরস্পর সমান সমান একই দিকে নতিও সমান, পরস্পর বিপরীতে অবস্থান করে স্ট্রেট। অপ্রতিসমর ক্ষেত্রে এই উল্টোটাই, অর্থাৎ অক্ষতল হেলে অবস্থান করলে একদিকে প্রেশার বেশি একদিকে প্রেশার কম, তার ফলে কি হচ্ছে অক্ষতলটা হেলে গেল, এবং হেলে গেলে কি হচ্ছে বাহুর দৈর্ঘ্য দুটো দিকে দু রকম হয়ে যাচ্ছে, নতির পরিমাণও একরকম, একদিকে বেশি একদিকে কম, তার ফলে দেখা যায় কি ভাঁজটার একদিকটা খাড়া আর একদিকটা ঢালের পরিমাণটা কম। তো এটা হচ্ছে অপ্রতিসম। আবৃতর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যখন ভাঁজের বাহুগুলো একই দিকে পরস্পর নত থাকে, বা একই দিকে নতির পরিমাণটা আলাদা কিন্তু একই দিকে অবস্থান করে এবং অক্ষতলে হেলে অবস্থান করে, সেটাকে বলা হচ্ছে আবৃত বা বিপর্যস্ত। সমনতর ক্ষেত্রে তারা একই অক্ষতলটা হয় উলম্ব, নয় অনুভূমিক, নয় তির্যক ভাবে, এবং ভাঁজের বাহুগুলো পরস্পরে সমান্তরালে অবস্থান করে, তখন সেটাকে বলা হচ্ছে সমনত। শায়িত একটা ভাঁজের একটা দিক থেকে প্রেশারটা সংনমন বলটা এত বেশি আসে একটা বাহু আর একটা বাহুর উপরে উঠে আসে এবং অক্ষতল প্রায় ভূপৃষ্ঠের সমান্তরালে বা 10 ডিগ্রির কম, সেটাকে আমরা শায়িত ভাঁজ। উদ্ঘট্টর ক্ষেত্রে দেখা যায় এই শায়িত ভাঁজে একটা বাহু আর একটা বাহুর উপর উঠে আসার পরে কি হলো প্রেশারটা এমন পরে মাঝখান থেকে ফেটে যায়, ফেটে গিয়ে ওইখানেই অবস্থান করে বিচ্ছিন্ন হয়ে গিয়ে, সেটাকে বলা হচ্ছে উদ্ঘট্ট। ন্যাপের ক্ষেত্রে যখন একটা অংশ আর একটা অংশ থেকে দূরে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে অবস্থান করে সেটা ন্যাপ। আর পাখার ক্ষেত্রে যেটা বললাম মাঝখান বরাবর বাহু বরাবর যদি প্রেশারটা বেশি আসে দেখা যায় কি
বাহু, তার ফলে বাহু দুটো পরস্পরের কাছাকাছি চলে আসলে, আর তার ফলে ঊর্ধ্বভঙ্গের অংশে পরস্পর থেকে দূরে সরে যায় বা অনেকটা গোলাকৃতি আকার ধারণ করে বা ছত্রাকার, বা অধভঙ্গেও তাই, সেটাকে আমরা বলবো পাখা ভাঁজ। মোটামুটি অক্ষ এবং অক্ষতলের ভিত্তিতে আমরা এ কটা বলতে পারি। পাখাটাকে সেইভাবে ডাইরেক্ট বলা যায় না, রিলেটেড বললাম। মোটামুটি তার আগে পর্যন্ত প্রতিসম, অপ্রতিসম, আবৃত, সমনত, শায়িত, উদ্ঘট্ট এবং ন্যাপ। এর বাইরেও প্রত্যেকটা বইতে আরো অনেক রকমের ভাঁজের কথা বলা আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু কাউন্সিল নোটিফিকেশন দিয়ে বলে দিয়েছে অক্ষ এবং অক্ষতলের ভিত্তিতে শ্রেণীবিভাগটাই আমাদের সিলেবাসে আছে। তাহলে সিলেবাসে আমাদের এইটুকুই আছে, ঠিক আছে? সিলেবাসে আমাদের ভাঁজ কি, ভাঁজের গঠন কিভাবে, ভাঁজ সৃষ্টির কারণ, তার কিভাবে ভাঁজ তৈরি হয়, ভাঁজের গাঠনিক উপাদানগুলো কি কি, আর ভাঁজের শ্রেণীবিভাগের মধ্যে অক্ষ এবং অক্ষতলের ভিত্তিতে ভাঁজের দ্বারা কি কি ভূমিরূপ তৈরি হয়, অনেক বইতে থাকতে পারে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, তবে সেটা সিলেবাসে কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে? মোটামুটি আমাদের আজকে যে টিউটোরিয়াল ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা করে বা ক্লাসটা তোমরা উপস্থিত থেকে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকলে সেটা হয়তো কেটে গিয়েছে, সেটা আশা রাখবো। এবং আরও তোমাদের ক্লাস 11-এ আরও অনেক ভিডিও এরকম আসবে 12-এর মতো, তোমরা একটু ফলো রেখো। আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।